কিছু দেখতে পায় যার জন্য তারা প্রস্তুত ছিল না। আসলে তারা দরজা খুলতেই কিছু কালো পোশাক পরা লোককে দেখতে পায়, যারা তৎপর ধাক্কা দিয়েই বাড়ির মধ্যে ঢুকে যায়। আরে, কে আপনারা? আর এত রাতে না বলে বাড়ির মধ্যে কেন ঢুকছেন? ওই মেয়েটা কই যে এখানে এসেছে? কোন মেয়ের কথা বলছেন? কোনো মেয়ের খবর জানি না আমরা। নাটক করবি না বুড়ি। এই বলে তাদের ধাক্কা দিয়ে জেরিন যে রুমে ছিল ওই রুমের দরজা জোরে জোরে লক করতে ডাকে। জেরিন বুঝতে পেরে গিয়েছিল, তাই ভয়ে চুপ করে বসে থাকে, কিন্তু লোকগুলো একসময় দরজা ভেঙে ফেলে। রুমের এক কোণে জেরিন ভয়ে বসেছিল, আর তখনই রুমের মধ্যে অ্যামির প্রবেশ করে। এটা দেখে তো ভয়ে তার হার্টবিট আরও বেড়ে যায়। অ্যামির কোনো জবাব না দিয়ে জেরিনকে টেনে রুম থেকে বের করে আনে, তারপর গাড়িতে ওঠায়। জেরিন অনেক চেষ্টা করে পালানোর, বাট সে ব্যর্থ হয়। অ্যামি জেরিনকে বাড়ি নিয়ে গিয়ে এক চড় মেরে বিছানা ফেলে দেয়, তারপর বলে, তুই এখনো আমাকে চিনিসনি। আজ থেকে তোর জাহান্নাম শুরু হবে। আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি কি তা তুই ভালো করে এখন টের পাবি। আজ রাতে তোকে হালালভাবে আমার পাওয়ার কথা ছিল, কিন্তু তোর কপাল তুই খেয়েছিস। গেস্টদের সামনে আমার ফ্যামিলি মেম্বাররা তোর জন্য ছোট হয়েছে। দেখ কি হাল করি। প্লিজ মাফ করে দেন, আর হবে না এমন। শাট আপ। এই বলে সে নিজের শার্ট খোলা শুরু করে এবং জেরিনের দিকে এগোতে থাকে। একটু একটু করে জেরিন ভয়ে পিছুতে লাগে, কিন্তু এখন কি আর এসবে লাভ হবে? হঠাৎ অ্যামি জেরিনের এক হাত শক্ত করে ধরে কাঠের সাথে লাগানো লেদার হ্যান্ডকাফ দিয়ে লক করে নেয়। জেরিন শরীরের সব শক্তি খাটিয়ে দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এভাবে ওপর হাতকে অ্যামি লেদার হ্যান্ডকাফ দিয়ে লক করে দেয়। হাত নাড়ানো জেরিনের টোটালি অফ। এই আস্তে করে সে জেরিনের পাগুলা হার্ডলি চেপে ধরে টেলিস্কোপিক টিউবের সাথে আটকে দেয়। জেরিন যখনই পা ছোড়াছুড়ি করতে নেয়, তখনই সেই টিউব আরও প্রশস্ত হতে শুরু করে। কি জান, কিছুতেই তোমার কোনো কাজ হচ্ছে না। এই বলে যে জেরিনের কানের কাছে যায় এবং বলে, আমি জানতাম তুমি এমন হাত পা ছোড়াছুড়ি করবে, তাই এসব ব্যবস্থা। এটা টেলিস্কোপিক টিউব, যত নড়বে ততই এটা প্রশস্ত হবে। এই বলে সে জেরিনের কানে কামড় বসিয়ে দেয়। ব্যথায় জেরিন আহ বলে চিৎকার দেয়, কিন্তু আমিরের এসব খেয়াল নেই। আস্তে আস্তে সে নিজের ঠোঁট জেরিনের ঠোঁটে ডুবিয়ে দেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে জেরিনের, কিন্তু কিছুই করতে পারছে না। এভাবে সে জেরিনের সারা শরীর খুবড়ে খুবড়ে খায়, নানাভাবে জেরিনকে পানিশমেন্ট দেয়। 2 ঘন্টা পর তার স্বার্থ হাসিল হয়ে গেলে ক্লান্ত শরীর নিয়ে জেরিনের ওপর থেকে নেমে ঘুমাতে চলে যায়। এদিকে জেরিনের সারা শরীর ব্যথায় শেষ হয়ে যাচ্ছিল। আজ সত্যি তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠেছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। এই অসহ্য যন্ত্রণার কারণে কখন সে ব্যথা আর্তনাদ করতে করতে ঘুমিয়ে পড়ে তা জেরিন নিজেও জানে না। সকালে যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন সে দেখতে পায় সে আমিরের বুকের মধ্যে। তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে নেয়। আমির তখনও ঘুমাচ্ছিল। জেরিনের হাত পা রাতে চাহিদা পূরণ হওয়ার পরপরই খুলে দিয়েছিল, তাই বিছানা থেকে উঠে সে আয়নার কাছে যায়। ছি, কি হাল করেছে সারা শরীরে ওই নোংরা লোকটার নোংরামির চিহ্ন। এখনো সারা শরীর ব্যথা করছে। হঠাৎ পেছন থেকে শব্দ আসে। জেরিন। ঘাড় ঘোরাতে জেরিন দেখতে পায় আমির উঠে গিয়েছে। আপনার কি কোনো জামা কাপড় নাই নাকি? নোংরামের একটা লিমিট থাকা দরকার। দেখেন কি হাল করেছেন আমার। সতীত্ব নষ্ট করে দিয়েছেন আপনি আমার। এখন এই মুখ আমি কাকে দেখাবো? আমাকে দেখালেই হবে। এ বলে আমি জেরিনের কপালে চুমু দেয় এবং তার কানের কাছে এসে বলে, তিলটা কিন্তু অনেক সুন্দর জায়গায় তোমার। এই বলে মুচকি হাসিতে ওয়াশরুমে চলে যায় সে। কিন্তু এটা যে এখন শুধুমাত্র ভালোবাসার হাসি না, এটার পেছনে লুকিয়ে আছে তাকে ধোঁকা দেওয়ার ভয়ানক এক প্রতিশোধের গল্প। জেরিনের রুমের মধ্যেও এখন সিসিটিভি ক্যামেরা, কিন্তু এটা জেরিন জানে না। রুমের সামনে 2 জন লোককে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। আজ আমি সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, এসে আগে জেরিনের কাছে যায়। গিয়ে দেখে জেরিন শুয়ে আছে। অ্যামিকে দেখে জেরিন ভয় পিছিয়ে বসে। ভয় পাচ্ছ কেন? আপনি নরখাদক। তুমি কি? আমি কি মানে? আমার মনটাকে যে এভাবে খেয়ে ফেললে কাঁচা, তার বেলায় কিছু না। শুনুন, আমি আপনার বউ না, তাই আমি পালিয়েছি। আর এত মেয়ে থাকতে আমার পেছনে কেন লেগেছেন? আপনার তো ভাত ফেললে কাকের অভাব হয় না। না জানি কত মেয়ের সাথে বিছানায় জড়াজড়ি করেছেন। এই তো মেজাজটা গরম করে দিলি। বাসায় ঢুকতে না ঢুকতে তোর ফালতু কথা শুরু। এসব বলে সে নিজেকে কন্ট্রোল করে নেয়। আমি অন্য একজনকে ভালোবাসি। তুমি কি চাও না জান তোমার প্রেমিক হাত পা চারটে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকুক?
ও তোমার তো একটা ছোট বোনও আছে, তুমি তো আর বড় বোন হয়ে চাইবে না তোমার বোনের একটা নোট ভিডিও বের হোক, তাই না? না দেখুন, আমাকে যাই করুন না কেন ওদের কিচ্ছু করবেন না। তুমি জানো তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। প্রথম তোমাকে আমি আমার কোম্পানির সামনে দেখেছিলাম। আমি তখন মিটিং শেষ করে সবেমাত্র গাড়ি নিয়ে বের হচ্ছিলাম। একবার না কয়েকবার তোমাকে আমি আমার কোম্পানির সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। চেয়েছিলাম তোমাকে নিচ থেকে গিয়ে প্রপোজ করতে। এত সুন্দর একটা সারপ্রাইজ দিব ভেবেছিলাম, যা তুমি কখনো হয়তো বা কল্পনাও করতে পারবে না। কিন্তু সেদিনই আমার মেজাজ গরম হয়ে যখন তোমাকে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে রাস্তায় হেঁটে হেঁটে গল্প করতে দেখি। শুনো, আমি না লাইফে কখনো কোনো কিছু করার জন্য কারো থেকে পারমিশন নিইনি। আমি প্রয়োজনও মনে করি না কোনো পারমিশন নেওয়ার। কিন্তু ভেবেছিলাম নিজ থেকে তোমাকে প্রপোজ করব, ভালোবাসার কথা জানাবো। কিন্তু তুমি যা করেছো তা মোটেও সহ্য করার মতো ছিল না। তোমাকে ভালোবাসার একমাত্র হক আমার। আমি ছাড়া তোমার দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। আমার মন চায় তাকে খুন করে ফেলি। কিন্তু তাও তোমার কথা চিন্তা করে তোমার বয়ফ্রেন্ডের কোনো ক্ষতি আমি করিনি। কিন্তু তাই বলে তুমি এটা ভেবো না যে তার কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমার কথা না শোনো, আমাকে বিয়ে না করো, তাহলে তোমার পুরো ফ্যামিলির উপর নেমে আসবে ভয়ানক এক মহামারী, যে মহামারী তোমার পুরো পরিবারটাকে নিস্তেজ করে দিবে। কিছুতেই আমি আপনাকে বিয়ে করব না। এটা কান খুলে শুনে রাখুন, দেখি আপনি কি করতে পারেন। ও তুমি দেখতে চাও আমার ক্ষমতা কি? ওয়েট বেবি, দেখাচ্ছি। এই বলেই অ্যামির একটি ভিডিও ওপেন করে, যা দেখে জেরিনের পা থেকে মাথা সম্পূর্ণ কেঁপে ওঠে। আপনি আমার বোন জারাকে কিডন্যাপ করেছেন? প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না, ও ছোট মানুষ, ও কিচ্ছু বোঝে না। ও না হয় ছোট, কিছু বোঝে না, কিন্তু তুমি তো বড়, তুমি তো সব বোঝো। তাহলে কেন বোঝদারের মতো কাজ করছো না বেবি? আপনাকে বিয়ে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? করব আমি আপনাকে বিয়ে। নিজের পরিবারের সম্মান বাঁচাতে আমি সব করতে রাজি। এমনি তো আমার জন্য পরিবারের মাথা একেবারে নিচে নেমে গিয়েছে। তারা ভাবছে আমি অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছি, কিন্তু বাস্তবতা যে কতটা নিষ্ঠুর তা হয়তোবা তারা বুঝতেও পারেনি। আপনি আমাকে আমার পরিবারের সামনে খারাপ বানিয়ে দিয়েছেন। একদম চুপ থাক। ভাইরে ভাই, তুই এত কথা বলিস কি করে? আমার কানটা একেবারে হ্যাং হয়ে গিয়েছে। প্লিজ আমির। ওলে, ভয় পেয়ে গিয়েছো বুঝি? আচ্ছা শোনো, তোমাকে তো আমি বিয়ে করবই, কিন্তু তার আগে তো কয়দিন আমাকে তোমার খুশি করতে হবে। আমি যা যা বলবো সব করতে হবে, সব। কিন্তু অ্যামিরের মাথায় যে কি চলছে তা কেউ জানে না। প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু একটা মানুষ সব কিছুই করতে পারে। শুনো, রাতে একটা হট ড্রেস পরে আমার সামনে আসবে। আমি রুমে এসে যেন দেখি তুমি রেডি হয়ে গিয়েছো। মাইন্ড ইট। এসব বলল আমির ফ্রেশ হয়ে তার মায়ের রুমে চলে যায়। আমির, তুমি সত্যিই কি জেরিনকে ভালোবাসো? আমার জানি কেন অনেক ভয় লাগছে। মম, ভয় পাওয়ার কি আছে? ভয় তো জেরিন পাবে। আমাকে ধোকা দেয়, ওর সাহস কত বড়। ও জানে না প্রতারকদের আমি কতটা ঘৃণা করি। কিন্তু দোলার কি হবে? আমরা তো চেয়েছিলাম ও যেন আমাদের ঘরের বউ হয়ে আসুক। আর মেয়েটা একেবারে আমাদের ফ্যামিলির জন্য যেমন পারফেক্ট, তেমনই সে তোমাকে অনেক ভালোবাসে। আমাকে কে ভালোবাসলো সেটা ফ্যাক্ট না, আমি কাকে ভালোবাসি সেটাই আসল বিষয়। কিন্তু দোলা সত্যিই পারফেক্ট। আসলে দোলা হচ্ছে আমিরের স্কুল ফ্রেন্ড। শুধু স্কুল ফ্রেন্ড না, বরং দোলার বাবা এবং আমিরের বাবা একে অপরের বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধু। দুই ফ্যামিলি ছোট থেকে চেয়েছিল এদের দুজনকে একসাথে বিয়ে দেওয়া, কিন্তু জানেনই তো আমির কতটা জেদি ছেলে। কিন্তু অনেক সময় মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে এমন অনেক কিছুকে আপন করে নেয় যা সে কখনো আপন করতে চায়নি। আমির, তুই যাকেই বিয়ে করিস না কেন, তাড়াতাড়ি বিয়ে করে কাজটা সেরে নে। আমি কি আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না? সব পারবে। শুনো, আমি আজকে রাতেই দোলাকে এখানে চলে আসতে বলবো, সব ব্যবস্থা করে ফেলবো। এমনিতে অনেক দিন ধরে আমার সাথে কোনো কথা হয়নি। ও মা, এটা তো ভালোই খবর। কিন্তু হঠাৎ করে তুই দোলাকে এখানে আসতে বলেছিস কেন? মেয়েটা এমনিতেই তোকে ভালোবাসে। তার উপর যদি জানতে পারে তুই আর একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিস, তার সাথেই সময় কাটাচ্ছিস, তাহলে ওই মেয়েটার কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? কিছু হবে না, কারো ভালো করতে গেলে তো কারো ক্ষতি হয়ে যায় মা।
তুমি ঘুমিয়ে পড়ো, বাই, গুড নাইট মম। এই বলে আমির জেরিনের রুমে প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে দেখে জেরিনকে যে ড্রেসটা পরতে বলেছে তা এখনও বিছানার উপরে রাখা। আর জেরিন ঘুমিয়ে পড়েছে। এসব দেখে আমিরের আরও রাগ উঠে যায় এবং সে এক টান দিয়ে জেরিনকে ঘুমের ভেতর বিছানা থেকে ফেলে দেয়। আপনি কি মানুষ? ব্যথায় জেরিন কান্না করা শুরু করে দেয়। তোকে বলেছিলাম না রেডি থাকতে। কি করে রেডি হব? কি বাজে ড্রেস এটা! ছি! এখনই পর, আমার সামনেই নিজের বিপদ ডেকে আনিস না। বোনের কথা মনে আছে তো? এখনো কিন্তু ওর উপর শারীরিক নির্যাতন শুরু হয়নি, শুধু খাওয়াটা বন্ধ করা হয়েছে। আল্লাহ, ও ছোট মেয়ে। আমি আপনার কথা শুনলে কি ওকে খাবার খেতে দিবেন? প্লিজ। ভেবে দেখতে পারি। এরপর জেরিন আস্তে আস্তে করে আমিরের সামনেই নিজের জামা খোলা শুরু করে। আমির সোফায় বসে তা উপভোগ করছিল। এরপর সে ওই বাজে জামাটা পরে আমিরের সামনে গিয়ে দাঁড়ায়। আমির নেশালো চাহনি দিয়ে জেরিনের ঠিক কাছে এসে দাঁড়ায়। তারপর সে জেরিনের কাছে গিয়ে বলে, প্রেম যন্ত্রণা যে কি মারাত্মক তা তুমি আস্তে আস্তে টের পাবে। এই বলে সে জেরিনকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে যায়। সেদিন রাতে আমির বাইরে হ্যাং আউট করে। 2 দিন কেটে যায়। সেদিন রাতের পর থেকে আমির জেরিনের খোঁজ একবারও নিতে আসেনি। জেরিনের চোখ মুখে একটাই প্রশ্ন, একটা লোক যে কিনে তাকে পাগলের মতো ভালোবাসতে তার এত দ্রুত পরিবর্তন ঘটে কি করে? তাকে সে দেখতে পর্যন্ত আসে না। জেরিন আর কোনো কিছু না ভেবে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সেখানে গিয়ে দেখে নিচে আমিরের মা বসে আছে। জেরিনকে দেখে সোফিয়া বেগম বলেন, আরে মা, তুমি নিচে নামলে যে? আসো এখানে বসো। কতক্ষণ আর একটা রুমের মধ্যে বন্দি থাকা যায় আপনিই বলুন? নিচে আসার অনুমতি তো তোমার আছেই, কিন্তু তুমি নিজেই তো আসোনি এতদিন। আজ এসেছো দেখে ভালো লাগছে। শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। আমি 2 দিন ধরে আমার সাথে দেখা করছে না। কথা বলো তো দূরে থাক। কি হয়েছে বলতে পারবেন? হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছো যে? ওকে তো তুমি ভালোবাসো না, ওর খবর দিয়ে কি করবে? এইভাবে বলছেন কেন? আমি জানি আপনার আমার প্রতি অনেক রাগ। আমি ওই দিন যে কাজটা করেছি তা ঠিক হয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ছেলে কি আমাকে সত্যিই ভালোবাসে, নাকি আমার সাথে টাইম পাস করছে? একটা কথা কি জানো, আমি আমার ছেলেকে অনেক মেয়ের সাথে মিশতে দেখেছি, কিন্তু কোনো নারীর প্রতি সে এতটা আসক্ত ছিল না যতটা না আসক্ত তোমার প্রতি ছিল সে। যাই হোক, এখানে যেহেতু এসেছো, একটু বসো। আমাদের একজন মেহমান আসছে আজকে বাড়িতে। হঠাৎ এই 2 দিন আমিরকে না দেখতে পেয়ে কেমন জানি বুকের মধ্যে খালি খালি অনুভব করছিল জেরিন। তাহলে কি জেরিনের মনে আমিরকে নিয়ে কোনো অনুভব কাজ করা শুরু করে দিয়েছে? একটু পরেই একটা মেয়ে এসে বাড়িতে ঢুকে, যাকে দেখে আমিরের কাজিনরা তার কাছে চলে যায়। মেয়েটাকে দেখে সবাই যা শুরু করেছিল, দেখে মনে হচ্ছিল যেন এটা তাদের বাড়ির বউ। ন্যাকা। এসব জেরিনের একদম পছন্দ হচ্ছিল না, তাই সে নিজের রুমে যেতে নেয়। কিন্তু তখনই আমিরের মা জেরিনকে পেছন থেকে ডাক দেয়। এই যে রিন, কোথায় যাচ্ছ? দোলার সাথে পরিচয় তো হয়ে যাও। কোনো উপায় না থাকায় জেরিন সেখানে যেতে হয়। ও হচ্ছে দোলা, আমিরের বেস্ট ফ্রেন্ড। ওদের সম্পর্ক অনেক ক্লোজ। ও হাই দোলা, আমি জেরিন। তোমাকে তো চিনতে পারলাম না। এই প্রশ্ন শুনে জেরিন কি উত্তর দিবে বুঝতে পারছিল না। না সে আমিরের জেফ, না বউ। তাহলে তো আশ্রিতা ছাড়া কিছু জবাব দেওয়ার মতো নেই। জেরিনকে চুপ থাকতে দেখে সোফিয়া দোলাকে বলে, আরে বাদ দাও না, তুমি গিয়ে আগে রেস্ট করো। তোমার রুম ওপরেই রেডি করা আছে। জেরিনের বুকটা কেমন জানি করছিল। কেন এত মনে পড়ছে আমিরের কথা? সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে যায়। রুমের মধ্যে দরজা লাগিয়ে কান্না শুরু করে। এখন আর তাকে পাহারা দেওয়ার মতো গার্ডও নেই। ইচ্ছা করলেই সে পালাতে পারে, কিন্তু আর ইচ্ছা হচ্ছে না তার। এই জীবনটাকেই সে মেনে নিয়েছে। এটাই যেন তার বর্তমান আর ভবিষ্যৎ। রাত 10টা। আজ কেন জানি বাড়িতে একটু বেশি হই হট্টগোল। সবাই দোলাকে নিয়ে ব্যস্ত। সবাই কত পছন্দ করে ওকে, কিন্তু আমিরের কাজিনরা তো কখনো আমার সাথে কথাও বলেনি। হঠাৎ করে জেরিনের ডোর নক করা হয়। আসতে পারি? জি। তোমার শরীর ভালো আছে? কিন্তু আমার খোঁজ নিচ্ছ কেন আদিল? চিন্তা হয় তোমার জন্য। আমি ভাইয়ার জন্য তোমার সাথে কথা বলতে পারি না। আমার মনে হয় ভাইয়া তোমাকে ভালোবাসে না, অনেক কষ্ট দিয়েছে তোমাকে, আমি জানি। এসব শুনে জেরিন মনে মনে ভাবতে লাগে,
ইস, এক ভাই নরখাতক আর অন্য